হঠাৎ আমরা এই কঙ্কালটা খুঁজে পেলাম। আমাদের টিম নিচে চেক করছে, দেখা যাক আর কিছু পাওয়া যায় কিনা। ওকে। স্যার, ER 0403, এটা তো সেই ফ্লাইট যেটা কয়েক বছর আগে হারিয়ে গিয়েছিল, প্রায় 8 বছর আগে। হ্যাঁ স্যার, ফ্লাইট নাম্বার তো মিলছে, কিন্তু রিপোর্ট অনুযায়ী এটা তো পাহাড়ে হারিয়ে গিয়েছিল। কিছু ঠিক নেই, ঝিলটাকে খুব ভালো করে খুঁজতে হবে। ঝিলের ভেতরটা ভালো করে খোঁজো, দেখো কিছু পাও কিনা, তাড়াতাড়ি। হ্যাঁ। হ্যালো স্যার। স্যার, আপনি আমাকে যে চিপটা দিয়েছিলেন ওটা ক্র্যাক করা একটু ডিফিকাল্ট হয়ে পড়ছে। মানে? স্যার, ওই চিপটা আমাদের কোনো প্রফেশনালকে দিতে হবে, যারা সাইবার ক্রাইম রিলেটেড প্রবলেম সলভ করে, বা কোনো প্রফেশনাল হ্যাকারকে। গার্গী, তুমি জানো যে এই কথাটা যদি অন্য কেউ জানে তাহলে আমি তোমাকে। তাহলে আপনি আমাকে গুলি করবেন। আই নো স্যার, কিন্তু ওই চিপে কি আছে সেটা জানার জন্য আমাদের একজন এক্সপার্টের হেল্প নিতেই হবে, কারণ চিপটা করাপ্টেড হয়ে পড়েছে। স্যার, আপনি এত বিশ্বাস করে আমাকে কাজটা দিয়েছেন। আই উইল নট মেক ইউ রিগ্রেট ইট স্যার। আপনার বিশ্বাসভঙ্গ করব না আমি স্যার। ঠিক আছে, এরকম কেউ আছে যার উপর তুমি ভরসা করতে পারো? হ্যাঁ স্যার, একজন আছে। আমি ওর উপর নিজের চেয়েও বেশি ভরসা করি। কিন্তু একটা কথা মনে রেখো, তোমাদের দুজনের প্রাণ সংশয় হতে পারে। সিআইডির জন্য সব করব স্যার। হ্যালো, হ্যাঁ জ্ঞান, কোথায়? ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। স্যার, মাইনিং এর কাজ করবার সময় ডাইভার্সরা একটা কঙ্কাল পেয়েছে। এটা কি ব্যাপার? এই কঙ্কালটা চেয়ারের সঙ্গে বাঁধা আছে। ক্যাপ্টেন যুবরাজ কি পাইলট ছিল নাকি? স্যার, এই কঙ্কাল ডাইভার্সরা ঝিল থেকেই পেয়েছে। এটা কোথায় পেয়েছো? স্যার, এখানে আমরা একটা প্রজেক্ট নিয়ে কাজ করছিলাম, হ্যাঁ। তারপর হঠাৎ আমরা এই কঙ্কালটা খুঁজে পেলাম। আমাদের টিম নিচে চেক করছে, দেখা যাক আর কিছু পাওয়া যায় কিনা। ওকে। স্যার, ER 0403, এটা তো সেই ফ্লাইট যেটা কয়েক বছর আগে হারিয়ে গিয়েছিল, প্রায় 8 বছর আগে। হ্যাঁ স্যার, ফ্লাইট নাম্বার তো মিলছে, কিন্তু রিপোর্ট অনুযায়ী এটা তো পাহাড়ে হারিয়ে গিয়েছিল। কিছু ঠিক নেই, ঝিলটাকে খুব ভালো করে খুঁজতে হবে। ঝিলের ভেতরটা ভালো করে খোঁজো, দেখো কিছু পাও কিনা, তাড়াতাড়ি। হ্যাঁ। Side, please. Side. Yes, please. Yes. কেউ ভাবতেও পারবে না স্যার, শহরের মাঝে এই ঝিলের মধ্যে একটা প্লেন মিসিং হয়ে গেল। একটা চার্টার্ড ফ্লাইট, শুধু পাইলট, নো প্যাসেঞ্জার্স। স্যার, গত 8 বছর ধরে এসব জলের মধ্যে ছিল। সমস্ত প্রমাণ হয়তো মুছে গেছে। এখন কঙ্কাল আর হাড়গুলো আমাদের কি বা বলবে? বলবে এই কঙ্কালই বলবে। এ শুধু কঙ্কাল নয়, এ ঘটনার পুরো ঠিকুজি কুষ্টি। প্লেনের সমস্ত পার্টসগুলো জমা করো, প্রত্যেকটা জিনিস রেকর্ড করো, তাতে একটা ছোট স্ক্রু হলেও করো। স্যার, কি মনে হয় আপনার
এটা কোনো দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র করে করা হয়েছে। প্রত্যেকটা জিনিস ভালো করে দেখা যাক, তাহলেই বোঝা যাবে যে এটা দুর্ঘটনা না কারো ষড়যন্ত্র। স্যার, হ্যাঁ, 8 বছর আগের হারিয়ে যাওয়া ফ্লাইট PR0403 আজ সিআইডি খুঁজে পেয়েছে। সিআইডি দাবি এটা কোনো দুর্ঘটনা ছিল না। সিআইডি এটা সন্ধান করার চেষ্টা করছে যে ফ্লাইটে আর কেউ ছিলেন কিনা। ব্রেকিং নিউজ, গত 8 বছর ধরে নিখোঁজ চার্টার্ড ফ্লাইট PR0403 আজ ঝিলের জল থেকে উদ্ধার হয়েছে। শুধুমাত্র পাইলটের কঙ্কাল পাওয়া গেছে, যার নাম ক্যাপ্টেন যুবরাজ বলে জানা যাচ্ছে। কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা হলো এটাই যে এখানে কোনো যাত্রীর কোনো চিহ্ন নেই। এটা কি কোনো দুর্ঘটনা ছিল নাকি অন্য কিছু? সিআইডি এবং ফরেনসিক টিম সেটাই এখন খুঁজে বের করার চেষ্টা করছে। স্যার, এটিভি ফ্লাইট প্লেন ডেটাবেস সিস্টেমে তো PR0403 তো কোনো রেকর্ডই নেই, না কোনো ফ্লাইট প্ল্যান, না ডিপার্চার, না অ্যারাইভাল, কোনো কিছুই নেই, যেন এই ফ্লাইটটা ওড়েই নেই কখনো। কিন্তু আর্টিকেল অনুযায়ী তো ফ্লাইট টেক অফ করেছিল 8 বছর আগে, আর হারিয়েও গিয়েছিল। যখন কেউ কোনো প্রমাণ লুকোয়, তার পেছনে কোনো না কোনো বড় রহস্য নিশ্চয়ই লুকিয়ে থাকে। একটু আর্টিকেলটা ভালো করে দেখো যে এই ফ্লাইটটা কোন কোম্পানির নামে রেজিস্টার করা আছে। হ্যাঁ স্যার। স্যার, বিশ্ব এয়ারলাইন্স। তাহলে গিয়ে এই এয়ারলাইন্স মালিকের সঙ্গে দেখা করো আর জানার চেষ্টা করো যে কি গল্প রয়েছে যেটা এই আর্টিকেলে পাবলিশ করা হয়নি। রাজেশ, চেক দেম অল। আপনারা কি চাই? আপনাদের এখানে আসার পারমিশন কে দিল? আমরা সিআইডি থেকে এসেছি। ফ্লাইট নাম্বার 0403 যেটা 2017 সালে হারিয়ে গিয়েছিল সেই ব্যাপারে খোঁজ করতে এসেছি। রাজেশ, ইউ ক্যারি অন, পরে দেখা হচ্ছে। হ্যালো, অজিত, ওনার অফ বিশ্ব এয়ারলাইন্স। হ্যাঁ, আমি নিউজে এটা দেখেছি, কিন্তু আপনারা এখানে কেন? মিস্টার অজিত, ওই ফ্লাইটটা বিশ্ব এয়ারলাইন্সের নামে রেজিস্টার করা ছিল। লেট মি এক্সপ্লেইন স্যার, ইউ রাইট। আসলে এই ফ্লাইট আমাদের কাছেই রেজিস্টার্ড ছিল, কিন্তু ওই দিন জানি না কেন দেয়ার ওয়াজ নো ফ্লাইট লগস, কোনো কিছু ফেল ছিল না, ইট জাস্ট ডিসঅ্যাপিয়ার্ড ফ্রম দ্য রেডার। আর এটা আমাদের জন্য ইট ক্যান স্পয়েল আওয়ার রেপুটেশন, ইউ নো। আর সেই জন্যই ওই ঘটনাকে আমি ওখানেই ধামাচাপা দিয়ে দিই। তারপরে কি হয়েছিল? স্যার, যা কিছু ছিল আমি সব কিছুই পুলিশ স্টেশনে বলে দিয়েছিলাম, কিন্তু আই থিঙ্ক ওই পাইলটের মেয়ে ওখানে বিশাল ঝামেলা শুরু করেছিল, তাই তো সব কিছু নিউজে চলে এসেছিল। ঝামেলা করেছিল? মেয়েটার বাবা ফ্লাইট থেকে হারিয়ে গেছে। ট্রাস্ট মি স্যার, যখন যুবরাজের মেয়ে কেস ফাইল করেছিল, উই ট্রাই টু হ্যাভ আ প্রপার সার্চ, কিন্তু আমরা কিচ্ছু পাইনি। ইট ওয়াজ অলমোস্ট লাইক দ্য ফ্লাইট নেভার এক্সিস্টেড। রিয়েলি? আর ওই সেম প্লেন আজকে আমরা ঝিল থেকে পেয়েছি, আর পেয়েছি যুবরাজের লাশ। আচ্ছা, কোনো ফ্লাইট প্ল্যান ছাড়া একজন পাইলট এই প্লেন কি করে টেক অফ করে? স্যার, অ্যাকচুয়ালি এটা পসিবল যদি ওয়েদার কন্ডিশন ক্লিয়ার থাকে আর পাইলট এক্সপিরিয়েন্সড হয়, তাহলে শর্ট ডিস্টেন্সে ফ্লাইট টেক অফ করতেই পারে, অ্যাট লোয়ার অল্টিটিউডস অফ কোর্স। বাট আই রিয়েলি ডোন্ট নো এবার যুবরাজের ইন্টেনশনস কি ছিল। কি লুকোছিল এই যুবরাজ? আর এই ফ্লাইটটা নিয়ে গেছিল কোথায়? স্যার, ট্রাস্ট মি, আমিও সেটাই জানার চেষ্টা করছি স্যার। আমরা উই হ্যাড আ প্রপার এক্সটেন্সিভ সার্চ, কিন্তু আমরা ট্রেস করতে পারছিলাম না, না কোনো SOS কল ছিল। কিছুক্ষণের জন্য ফ্লাইট রেডারে ছিল, পরে একদম ভ্যানিশ হয়ে গেল, অ্যাজ ইফ ইট নেভার এক্সিস্টেড। হ্যাঁ স্যার, ঠিক আছে, আমরা এক্ষুনি আসছি। ফরেন্সিক ল্যাব থেকে ফোন এসেছিল, ওই যে লাশটা পাওয়া গেছে পাইলট যুবরাজ, হতে পারে ওর কাছে আরো কিছু প্রমাণ পাওয়া যেতে পারে। আসলে এই কঙ্কালটায় কোনো ধরনের আঘাতের চিহ্ন নেই। কিন্তু সালুকে স্যার, তাহলে ওর মৃত্যু হয়েছে কিভাবে? জলে ডুবে? না, এর ফুসফুসে জল ছিল না, তার মানে হচ্ছে ইনি জলে ডুবে মরেননি। ইনফ্যাক্ট ওই প্লেনটা জলে ডোবার আগেই পাইলটের মৃত্যু হয়েছিল। মানে ক্র্যাশ হওয়ার আগেই মারা গেছে? একদম।
এর বডিতে কোনো রকম আঘাতের চিহ্ন নেই, না কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, না কেমিক্যাল রিয়াকশন হয়েছে, কিছু নেই। এমন মনে হচ্ছে যেন এই লোকটি এমনিই মারা গেছে, কোনো রকম কষ্ট ছাড়া, কোনো রকম আঘাত ছাড়া। সালুকে স্যার একটা কথা বলুন, শুধু একটা কঙ্কালের থ্রু দিয়ে এত ইনফরমেশন কিভাবে পাচ্ছেন? অবনি, হাড় থেকে অনেক কিছু জানতে পারা যায়। ইনফ্যাক্ট হাড় কখনো কখনো মানুষের থেকেও বেশি কথা বলে। যে কোনো ধরনের কোনো পুরনো ফ্র্যাকচার, যে কোনো ধরনের কোনো হাড়ে আঘাত থাক, কোনো কেমিক্যাল রিয়াকশন হোক, কোনো ধরনের নিউরোটিক প্রবলেম হোক, কার্ডিয়াক অ্যারেস্ট হোক, যা কিছু, হাড়ের মধ্যে সব কিছু জমা থাকে। শুধু সেখানে জিজ্ঞেস করার লোক দরকার। ইনফ্যাক্ট ডায়াটম অ্যানালিসিস হচ্ছে ফরেনসিক সায়েন্সের খুব বড় একটা অংশ। মনে করা যাক যে কোনো জীবন্ত মানুষ জলের মধ্যে ডুবে যাচ্ছে, জলে ডুবে মারা গেলে জল ওর ফুসফুসে ঢুকে যাবে, আর ফুসফুস থেকে ব্লাড স্ট্রিমে চলে যায়, আর তারপর তার সমস্ত অঙ্গে চলে যায়। আর এই জলের কারণে ডায়াটম, এই মাইক্রোস্কোপিক ছোট ছোট অ্যালিগেন, এগুলো জলের সঙ্গে ওর সারা অঙ্গে জমা হয়ে যায়। শুধুমাত্র লাংসে নয়, বাকি অন্য জায়গায়, বরং বোন ম্যারোতেও। যখন আমি ওর বোন ম্যারো টেস্ট করি তখন সেখানে এরকম কিচ্ছু ছিল না, ওই ডায়াটম ছিল না। তার মানে এটা পরিষ্কার যে এই লোকটির মৃত্যু জলে ডুবে হয়নি, বরং জলে ডোবার আগেই মারা গেছেন। আর ওই ব্ল্যাক বক্স, তার কি হলো? ওই ব্ল্যাক বক্সটায় আমরা চেষ্টা করছি ব্ল্যাক বক্স থেকে কিছু সত্যি কথা বলানোর জন্য। গ্রেট মেশিন হতে পারে, ও সত্যি কথা বলতে পারে যেটা মানুষ লুকিয়ে গেছে। একজন মানুষ 8 বছর আগে উধাও হয়ে গেল, আর একটা প্লেন 8 বছর আগে কাউকে কিছু না বলে টেক অফ করলো, আর আজ 8 বছর বাদে দুজনেই ফিরে এলো, কিন্তু একজন মৃত আর অন্যটা পোড়া। স্যার, স্যার একটা অডিও ফাইল রিকভার করা হয়েছে এই ব্ল্যাক বক্স থেকে। স্যার, প্লেন ক্র্যাশ হওয়ার কিছুক্ষণ আগে রেকর্ডিং। এটা শুনুন স্যার। আমারও চাই হাফ। কি হচ্ছে আমার, কি হচ্ছে আমার? আমারও চাই হাফ। এই যুবরাজ ঠিক কি বলতে চাইছিল? আর তারপরে বলল যে কি হচ্ছে আমার, যেন ওখানে কিছু হয়েছিল, কিছু দেখেছিল বা অনুভব করেছিল। স্যার হয়তো কোনো ইউএফও দেখে নিয়েছে। সরি স্যার। আর কি অন্য কেউ ছিল ওই প্লেনে? হ্যাঁ, কেউ তো নিশ্চয়ই ছিল, না হলে এই পাইলট পাগল হয়ে নিজের সঙ্গে তো আর কথা বলছে না। মানে কোনো প্যাসেঞ্জার ছিল, এক কিংবা হতে পারে একের থেকে বেশি। আমাদের ওই হ্যাঙ্গারে যেতে হবে যেখান থেকে এই ফ্লাইটটা টেক অফ করেছিল। হয়তো কেউ ওখানে কিছু দেখেছিল, কারোর মুখ, কোনো প্যাসেঞ্জার বা কোনো ট্যুরিস্ট, কিংবা এমন কেউ যে কখনোই চাইছিল না যে ফ্লাইটটা যেন ফিরে আসে। উত্তরটা ওখানেই লুকিয়ে আছে দয়া, যেখান থেকে এই ফ্লাইটটা টেক অফ করেছিল 8 বছর আগে। তুই বলেছিলি ওই ফ্লাইটটা কোনোদিনও খুঁজে পাওয়া যাবে না। এখন সিআইডি আমার কাছে চলে আসবে। ওরা যদি আমাকে খুঁজে নেয় তাহলে তোকেও খুঁজে বার করবে। তোর পাপের মূল্য তোকেই চোকাতে হবে। ফ্লাইট PR0403 সব পার্টস ওরা খুঁজে পেয়ে গেছে। নমস্কার। ইয়েস স্যার। আমরা PR0403 এই চার্টার্ড ফ্লাইটে তদন্ত করছি, যেটা 2017-এ এখান থেকে উড়েছিল। 2017? কিন্তু স্যার এটা তো অনেক বছর আগের কথা। তারপর তো স্যার লোকজনও চেঞ্জ হয়ে গেছে, আর আমরা তো স্যার নতুন জয়েন করেছি। আমি ওই ফ্লাইটের ব্যাপারে কিচ্ছু জানি না। স্যার, 2017-এর কোনো প্লেনের ব্যাপারে জানতে চাইলে আপনি রমেশের সাথে দেখা করুন। রমেশ? হ্যাঁ স্যার, ওই সময়কার সমস্ত প্লেনে ওই তেল ভরতো,
আর সমস্ত প্লেনের ব্যাপারে ওই সব জানতো। ওই আপনাকে সবকিছু বলতে পারবে স্যার। কোথায় পাবো এই রমেশকে? শোনো ভাই, আচ্ছা এই রমেশ যে বিশ্ব এয়ারলাইন্সে কয়েক বছর আগে কাজ করতো, কোথায় পাবো ওকে? ওই যে সামনের বাড়িটা। এই বাড়িটা? হ্যাঁ হ্যাঁ, ওই ব্লু বাড়িটা। থ্যাংক ইউ। কীর্তিকা, একটু জিজ্ঞাসা করো। হ্যাঁ স্যার। রমেশ, হ্যাঁ ম্যাডাম, আমি তো রমেশ। রমেশবাবু, আমরা সিআইডি থেকে এসেছি। ফ্লাইট PR0403-র ব্যাপারে জানেন আপনি? হ্যাঁ স্যার, নিউজে দেখেছিলাম। এটা তো সেই ফ্লাইটটা না যেটা জলে ডুবে গিয়েছিল? সেদিন আমি ওই ফ্লাইটটায় ফুয়েল ভরেছিলাম। পাইলট বলল যে অথরিটির সঙ্গে কথা হয়ে গেছে আর ফ্লাইটের জন্য পারমিশনও হয়ে গেছে। আমরা তো আপনাকে বেশি কিছু জিজ্ঞাসা করিনি, আর আপনি তোতা পাখির মতন বলতে শুরু করলেন। সিআইডির নাম শুনে যে কেউই তো তোতার মতো বলবে, তাই না? আচ্ছা, তাহলে আপনি চেক করেননি কেন যে ফ্লাইট প্ল্যান ফাইল হয়েছে কিনা? ওই কাজটা আমার ছিল না স্যার। পাইলট বলেছিল সব ক্লিয়ার আছে, আমার জন্য ওইটুকুই যথেষ্ট ছিল। কোনো প্যাসেঞ্জারকে দেখেছিলেন আপনি? মানে ওই সময় ফ্লাইটে অন্য কেউ ছিল? না, ওই সময় ফুয়েল ভরে আমি সোজা ভেতরে চলে গিয়েছিলাম। আমি ওখানে তো কাউকে আসতে দেখিনি। মনে করার চেষ্টা করুন, কোনো শব্দ, কোনো মুখ কিছু মনে পড়ে কিনা। স্যার, অতটা তো মনে নেই। আর তাছাড়া আমার স্মৃতিশক্তি অনেক দুর্বল হয়ে গেছে। এত পুরনো ঘটনা খুব একটা কিছু মনে নেই। আর 8 বছর হয়ে গেছে স্যার। ঠিক আছে, কিছু মনে পড়লে ফোন করে দেবেন আমাদের। আচ্ছা, এখানে আপনার সাথে বাড়িতে আর কে কে থাকেন? এখানে আমি একাই থাকি স্যার। 2 বছর হয়ে গেছে আমার স্ত্রী মারা গেছেন, সেই থেকে একাই আছি। ঠিক আছে, চলো। এ আমাদের কাছে কিছু লুকোচ্ছে। এ সত্যি কথা বলছে না। এর চোখের ভাষা আর মুখের ভাষা এক কথা বলছে না। এত আর্জেন্টলি ডাকলে? কিছু পেলে ওই চিপ থেকে? অফকোর্স দিদি, না হলে কেন ডাকতাম? আচ্ছা, আমার কফি কোথায়? আগে কাজ, তারপর বাকি সব। কিপটে। কাউকে কিছু বলনি তো? আরে সরি। গুলি করে দেব। মজা করছি তো। এমনিতে তুমি তো ডক্টর, তোমার কাজ মেরে ফেলা নয়, বাঁচানো। প্রথমে মারবো, তারপর পোস্টমর্টমের সময় গুলি বের করে দেবো। মরবে তো আমার শত্রু দিদি। এটা শোনো। এটা তো ভীষণ ডিস্টর্টেড, কিছুই পরিষ্কার শুনতে পাচ্ছি না। ওয়েট ওয়েট ওয়েট। এক মিনিট, রিভাইন্ড করো। এসিপি স্যারের গলা। ভাবছে হয়তো সিআইডিকে মিথ্যে বলে বেঁচে গেছে। রমেশ, রমেশ, রমেশ,
স্যার স্যার রমেশকে কেউ শ্যুট করেছে। কি? তুমি ওখানেই থাকো, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ স্যার। স্যার একজন সাধারণ মেকানিককে কেউ গুলি কেন করবে? মনে হয় ও অনেক কিছু জানতো, কেউ ওকে বলতে দেয়নি। তার মানে আমরা ঠিক রাস্তাতেই আছি। বাড়িটা ভালো করে সার্চ করো। স্যার হ্যাঁ? স্যার একটা ফোন পেয়েছি চালের ড্রামে। হয়তো এটা রমেশের। চালের ড্রামে? ফোনের কল লিস্টে তো সব একই নাম্বার, সেটা আজকেই ডায়াল করা হয়েছে। আপনি যে নম্বরে ডায়াল করেছেন সেটি এখন সুইচ অফ আছে। ফোনটা সুইচ অফ করা আছে। এই ফোন থেকে এই নাম্বারে কল করা হয়েছিল, সেটাও আজকে। আর তারপরে এই রমেশের মৃত্যু হলো। কোনো কানেকশন তো আছে। আর এখন এই নাম্বারটা সুইচ অফ আসছে। জানতে হবে এই নাম্বারটা কার নামে রেজিস্টার করা আছে। স্যার আমি তো প্রথমেই আপনাদের সমস্ত ইনফরমেশন দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ দিয়েছিলেন, কিন্তু পুরোটা নয়। তার মানে হলো গিয়ে আরো কিছু ইনফরমেশন আছে। এই নম্বরটা দেখুন, চিনতে পারছেন? নো, এটা কার নাম্বার? এই নম্বরটা আপনার কোম্পানির নামে রেজিস্টার করা আছে, আর আপনি জানেন না? দেখুন স্যার, আমাদের কোম্পানিতে অনেক এমপ্লয়িজ আছে, কেউ ডকুমেন্টস ইউজ করেছে হয়তো, কিন্তু ব্যাপারটা কি? এটা আমরা রমেশের বাড়ি থেকে পেয়েছি। এ হলো সেই যে PR0403-তে ফুয়েল ঢেলেছিল 2017-তে, যে ফ্লাইটটা হারিয়ে গিয়েছিল। আর এই নাম্বার থেকে শেষ কল এখানে গিয়েছিল, কিন্তু আমরা যখন ফোন ট্রাই করি কোনো রেসপন্স পাইনি। আমরা এটা জানতে চাইছি যে এই ফোন নম্বরটা কার, যে কালকে কল করেছিল। আই সি, প্লিজ ফলো মি, প্লিজ দিস ওয়ে। আমি এমপ্লয়ি ডেটাবেস চেক করে বলছি। এক্সকিউজ মি। এটা তো কোনো রাজেনের নামে রেজিস্টার্ড। এই রাজেনকে ডাকুন ওকে। এক্সকিউজ মি স্যার, আপনার সঙ্গে দেখা করতে মিস্টার রাজেন্দ্র এসেছেন। এই হলো রাজেন। রাজেন, আয় বাইরে আয়, বেরো। তাহলে তুই সকলের মাস্টার মাইন্ড? আমি কিছু করিনি স্যার, আমি শুধু ওদেরকে ফ্লাইট চালানোর পারমিশন দিতাম, বিনা ফ্লাইট প্ল্যানে। বিনা ফ্লাইট প্ল্যানে? হ্যাঁ, কার কথায় তুই করেছিস এগুলো? টাকা ভালোই পাওয়া যেত। ভালো টাকা পেতিস, আর সেটাই তো জানতে চাইছি। লোকটাকে শিগগির বল। ওরা খুব পাওয়ারফুল লোক স্যার। সেসবের চিন্তা তুই করিস না, তুই শুধু নাম বল, নাহলে এমন জায়গায় পৌঁছে দেবো তুই নিজের নাম ভুলে যাবি, বুঝেছিস? বল। আপনারা আমার সম্পূর্ণ সুরক্ষার ব্যবস্থা করতে পারবেন তো স্যার? হ্যাঁ বল। 3 জন লোক ছিল, রাকেশ, মিতালি আর ওই অরবিন্দ। ওরা ওরা প্রায়শই চার্টার্ড ফ্লাইটে যেত, আমাকে অনেক টাকা দিত, আমি শুধু ওদের পারমিশন করে দিতাম। তারপর ওরা কোথায় চলে গেল আর ফিরে আসেনি। আমি ভেবেছিলাম ওরা ঝিলে ডুবে গিয়ে মারা গেছে। কারোর মুখ মনে আছে? না, ওই সামনাসামনি হয়নি তো কখনো, তো
টাকা বাড়িতেই পৌঁছে দিত। হ্যাঁ, কিন্তু ওরা আমার সম্পর্কে সব কিছুই জানতো। তুই এখন জেলে যা, তোর জন্য সুরক্ষিত জায়গা ওটাই। আরে না স্যার, চল জেলে। স্যার স্যার আমার কথা শুনুন স্যার। স্যার সচিন, ওই তিনজনের ব্যাপারে খোঁজ নিতে হবে। এই অরবিন্দ, মিতালি আর তৃতীয় নামটা কি বললো? রাকেশ। রাকেশ। খোঁজ নিতে হবে আসলে এরা কে। আর যদি সত্যি এই তিনজনের মৃত্যু ঝিলে ডুবে হয় তাহলে কিন্তু ওদের লাশ কেন পাওয়া গেল না? যেমন এই ক্যাপ্টেন যুবরাজের কঙ্কাল পেয়েছি, প্লেনের পার্টসগুলো পেয়েছি। স্যার, ঝিলের তল্লাশি তো পুরোপুরি হয়েছিল। হতে পারে লাশটা বয়ে অন্যদিকে চলে গিয়েছিল। এটাও তো হতে পারে যে ওই ক্র্যাশে এই তিনজন ছিলই না। হতে পারে তো। বা হয়তো এই পুরো ডুবে যাওয়ার প্ল্যানটা জেনে বুঝেই করা হয়েছিল, যে কারণে যুবরাজকে নিজের প্রাণ হারাতে হলো আর বাকি তিনজন প্যারাশুট ছাড়াই অন্য কোথাও ল্যান্ড করেছিল। স্যার, হয়তো যুবরাজ সেই মানুষ যে এই তিনজনের খবর দিতে পারে। হতে পারে যুবরাজের মেয়ে কিছু জানে, ওর সাথে কথা বলতে হবে। আর যদি যুবরাজ এই তিনজনের সঙ্গে যুক্ত থাকে তাহলে ও মেয়েকে নিশ্চয়ই কিছু বলেছিল। অবনি, এই প্যারাশুটের অ্যাঙ্গেলটাও ফাইন্ড আউট করো, হয়তো কোনো ক্লু পাওয়া যাবে এখান থেকে। শালিনী দেবী, আপনি রাকেশ, মিতালি আর অরবিন্দকে চেনেন? না স্যার, কারা এরা? কখনো নামও শোনেননি? না। এই তিনজন ওরাই যারা ওই চার্টার্ড ফ্লাইটে PR0403-তে ট্রাভেল করতেন, যার পাইলট আপনার বাবা ছিলেন। ওকে। আমাদের সন্দেহ যে ওরা তিনজন কোনো বেআইনি কাজের সাথে যুক্ত। হয়তো আপনার বাবাও ওদের সাথে যুক্ত। হোয়াট? আপনি কি জানেন কি বলছেন? স্যার, আমার বাবা একজন অনেক বড় ডিসিপ্লিনড অফিসার ছিলেন। উনি 20 বছর ধরে ফ্লাইং করেছেন, সব নিয়ম পালন করেছেন, সব রুলস ফলো করেছেন। আচ্ছা, সমস্ত রুলস ফলো করতো? তাহলে কোনো ফ্লাইটের প্ল্যান ছাড়াই কিভাবে নিয়ে চলে গেলেন? উনি ফ্লাইট প্ল্যান না করে কিছুতেই ফ্লাইট টেক অফ করতেন না। স্যার, আপনার কথা মতো সেই দিন, অর্থাৎ 8 বছরের পুরনো সব স্যাটেলাইট ফুটেজ চেয়েছি। স্যার, সেই সময় বেশি স্যাটেলাইট ছিল না, কিন্তু হ্যাঁ, ওয়েদার ডিপার্টমেন্টের স্যাটেলাইট ছিল। তাই আমরা থার্মাল আর ইনফ্রারেড ডেটা চেক করেছি। ওকে, কি জানতে পেরেছো? স্যার, ক্র্যাশ হওয়ার কিছু আগে 3টে মানুষেরই মতো দেখতে অবয়ব প্লেন থেকে বিচ্ছিন্ন হতে দেখা গেছে। মানে 3 জন প্লেন থেকে লাফিয়েছিল প্যারাশুট নিয়ে? একদম স্যার। আর তারপরে সোজা জঙ্গলে ওরা ল্যান্ড করেছে, যেটা ঝিল থেকে একটু দূরে। তার মানে এই 3 জন প্লেনে মরার জন্য নয়, প্লেনের হাত থেকে বাঁচার জন্য প্লেনের মধ্যে ছিল। হ্যাঁ স্যার, এই প্লেন ক্র্যাশটা তো শুধু একটা অজুহাত ছিল। আসল উদ্দেশ্য তো ছিল আত্মগোপন করা। আর ওই পাইলটকে অকারণে নিজের জীবন দিতে হলো। স্যার, গুড জব গাইজ। থ্যাংক ইউ সো মাচ স্যার। আর একটা কথা স্যার, জঙ্গলের আশেপাশে সবার সাথে কথা বলেছি আমরা। ওদের কথা অনুযায়ী লোকাল পুলিশ সেদিন কিছু পেয়েছিল, অর্থাৎ 8 বছর আগে। যেমন স্যার, পুড়ে যাওয়া স্যাটেলাইট ফোন আর কিছু পুড়ে যাওয়া প্যারাশুট। এই ফোনটা ওদের সেই সময় হয়তো অতটা সাহায্য করতে পারেনি, কারণ টেকনোলজি এতটা অ্যাডভান্সড ছিল না। বাট হ্যাঁ স্যার, কিন্তু ওরা প্রমাণগুলো যত্ন করে রেখেছিল। দ্যাট ইজ গুড ফর আস। ইয়েস। হ্যাঁ, অবনি, ফিগার আউট করো, এর থেকে হয়তো কোনো ক্লু পাওয়া যেতে পারে। Yes, কাম অন, sir. ফাস্ট। স্যার, আমার বাবা কখনো কোনো ক্রিমিনালের সাথে যুক্ত থাকতেই পারেন না। যাওয়ার আগে উনি এই কথাটা বলছিলেন যে সবকিছু নতুন, ক্লায়েন্ট নতুন, কিছু হলে প্যাসেঞ্জার লিস্ট অবশ্যই চেক করিস। উনি নিজে ভয় পেয়েছিলেন স্যার। আর আপনারা বলছেন কিনা উনি এটার সঙ্গে যুক্ত। স্যার, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার বাবার কোনোভাবে বদনাম করবেন না। ওনার সঙ্গে কি হয়েছে এই সত্যিটা সবাইকে জানতে দিন প্লিজ। আমরা ওটাই জানতে চাই শালিনী দেবী, সত্যিটা। স্যার, পেয়ে গেছি। কি পেয়েছো? স্যার, একটা নাম্বার রিকভার করা হয়েছে। স্যাটেলাইট ফোন থেকে এই নাম্বারে শেষ কল করা হয়েছিল, আর ডেট সেই দিনেরই যেদিনকে প্লেন ক্র্যাশ হয়েছিল। হতে পারে যে এই নাম্বারটা থেকেই আমরা সব সত্যি জানতে পারবো। দেখো এর থেকে কি ইনফরমেশন পাওয়া যায়। ইয়েস স্যার। স্যার, এই নাম্বারটা তো কোনো প্রাইভেট ক্লিনিকের নাম্বারে রেজিস্টার। আর ক্লিনিকের নাম জনসেবা ক্লিনিক। শহরের বাইরে একটু দূরে আছে এই ক্লিনিকটা। স্যার, এই ক্লিনিকের হিস্ট্রি ভালো নয়। তার মানে? স্যার, এখানে রেডও হয়েছিল। কি ধরনের রেড?
ইললিগাল মেডিসিনস, নকল আইডেন্টি ট্রিটমেন্টস আর স্যার বিনা লাইসেন্সে সার্জারিও করা হয়েছে এখানে। মনে হচ্ছে এটা সেই সেট আপ। হতে পারে যে ক্র্যাশের পরে এটা তিনজনের হাইডআউট প্লেস ছিল। হতে পারে স্যার। ক্রাইম করার জন্য পারফেক্ট জায়গা বেছে নিয়েছে আর লুকিয়ে রাখার জন্য। আরে শোনো, এই যে হ্যাঁ এখানে একটা ক্লিনিক ছিল, কোথায় গেল? স্যার এখানে কিছু বছর আগে আগুন লেগে গেছিল, তাই সব পুড়ে গিয়েছিল এখানে। তার মধ্যে ডাক্তার তো বেঁচে গিয়েছিল, কিন্তু তার কম্পাউন্ডার মরে গেছে। আর এখানকার ডক্টরকে কোথায় পাওয়া যাবে? যে কাউকে জিজ্ঞেস করে নিন, ঠিক বলে দেবে আপনাদের। আপনি ডক্টর জয়েশ? হ্যাঁ। আপনারা কারা? ডক্টর, আমরা সিআইডির লোক। সিআইডি? ডক্টর, আপনার এই মুখের অবস্থা এরকম কি করে হলো? কয়েক বছর আগে আমার ক্লিনিকে আগুন লেগেছিল, তাতে আমার ক্লিনিকও পুড়ে যায়, আমিও পুড়ে যাই। আমরা আপনাকে কিছু জরুরি প্রশ্ন করতে চাই। করুন। যদি আপনার মনে থাকে তো একটা চার্টার্ড ফ্লাইট হারিয়ে গিয়েছিল 2017-তে। ওই চার্টার্ড ফ্লাইটে কিছু প্যাসেঞ্জার ছিল যাদের আমরা সন্দেহ করছি যে তারা বেঁচে আছে। 8 বছর আগে ওরা আপনার ক্লিনিকে কল করেছিল। ফ্লাইটটা হারিয়ে যাওয়ার আগে কিছু মনে করতে পারছেন আপনি? আমি কি করে ভুলে যাব ওই লোকগুলোকে? ওরাই আমার ক্লিনিকে আগুন লাগিয়েছিল, সবকিছু ধ্বংস করে দিয়েছে আমার। কিন্তু ডাক্তারবাবু, আপনিও তো অনেক উল্টোপাল্টা কাজ করেছেন, আর খারাপ কাজের ফল সবসময় খারাপই হয়। আপনিও ইললিগাল সার্জারি করেছেন। আমি জানি, এই সবই আমার খারাপ কাজের পরিণতি। কারা ছিল ওরা? কজন ছিল আর কি কারণে এসেছিল? স্যার, ওরা 3 জন লোক ছিল। আমি প্লাস্টিক সার্জারি করে ওদের চেহারা বদলে দিয়েছিলাম। এর মধ্যে কারোর মুখ মনে আছে? সেই ব্যাপারে কিছু বলতে পারবেন? মুখটা ঠিক মনে পড়ছে না, তবে হ্যাঁ, সার্জারির আগে আমি ওদের আগের রিপোর্ট দেখেছিলাম। ওদের কারোর একজনের পায়ের মধ্যে লোহার রড ঢোকানো ছিল। লোহার রড? কে ছিল তার ব্যাপারে আপনি বললেন যে ওই পেশেন্টের রিপোর্ট ছিল আপনার কাছে। ওই রিপোর্টটা আছে আপনার কাছে এখন? হ্যাঁ আছে স্যার, ওদিকের ওই আলমারিতে আমি ফাইল রেখে দিয়েছি। আপনারা দেখুন, যদি ওর মধ্যে থেকে কিছু পেয়ে যান আপনারা। ঠিক আছে, আমরা দেখছি। থ্যাংক ইউ। স্যার, এ দেখুন স্যার, এই এক্সরেতে মেটাল রড দেখা যাচ্ছে, আর সিরিয়াল নাম্বারও আছে। ভেরি গুড। এই সিরিয়াল নাম্বার থেকে খোঁজ করি যে এই রড কার পায়ে লাগানো আছে। স্যার, এটাই অরবিন্দুর বাড়ি। যেটা সিরিয়াল নাম্বার রডের থেকে পেয়েছিলাম সেখানে অ্যাড্রেসটা ছিল সিটি হসপিটাল থেকে। আর স্যার, হসপিটালের রেকর্ডে যে মোবাইল নাম্বার পেয়েছিলাম সেটা তো 8 বছর ধরে বন্ধ। চলো গিয়ে জিজ্ঞাসা করা যাক, দেখি অরবিন্দ আছে কিনা। আরে 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 আপনারা? মিসেস অরবিন্দ, হ্যাঁ, আমরা সিআইডি থেকে এসেছি। আমরা আপনার হাজব্যান্ড মিস্টার অরবিন্দর সঙ্গে কথা বলতে চাই। হ্যাঁ বলুন। অরবিন্দ আছে? না, উনি তো নেই। কেন? কোথায় গেছেন উনি? আসলে 8 বছর আগে একটা প্লেন ক্র্যাশে উনি মারা গেছেন। তারপর থেকে আমি একলাই থাকি আমার ছেলের সঙ্গে। একলা থেকে সংসার সামলানো খুব প্রবলেম, তাই না? হ্যাঁ, তা তো অবশ্যই, কিন্তু যেভাবেই হোক সংসার চালিয়ে নি। ঠিক আছে, আমরা এখন আসছি। কোনো কিছু খোঁজ নেওয়ার হলে আমরা আবার কন্ট্যাক্ট করবো, ঠিক আছে? হ্যাঁ স্যার। থ্যাংক ইউ। চল। বাই। এই মহিলা মিথ্যে কথা বলছে, এর উপরে নজর রাখো। কেন স্যার? কথা বলে তো ঠিকই মনে হলো। কোথায়? ওই দেখো।
বাড়ির বাইরে কোনো পুরুষ মানুষের প্যান্ট শার্ট আর জুতো রাখা আছে। ওই বাচ্চাটার গলায় সোনার চেইন আর হাতে ব্রেসলেট। কেউ তো আছে যে এই মহিলাকে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করছে। একটা কাজ করো, এর মোবাইল ফোনের স্টেটমেন্ট বার করো আর ব্যাংক স্টেটমেন্টও। ইয়েস স্যার। জানতে পারবো কি আছে এসবের পেছনে। চলো। স্যার, স্যার আমি মিসেস অরবিন্দর ফোন ট্র্যাক করেছিলাম। ওনার ফোন নির্দিষ্ট একটি ডেটে কোনো না কোনো পোস্ট অফিসের পাশে ট্র্যাক হচ্ছে। পোস্ট অফিসের পাশে? আজকাল সবকিছু তো ডিজিটাল, ও পোস্ট অফিসে কি করতে যাবে? এটা নর্মাল মনে হচ্ছে না। স্যার হয়তো পোস্ট অফিসে কোনো মানি অর্ডার নিতে যান, হয়তো প্রত্যেক মাসে ওনাকে কেউ টাকা পাঠাতো, আর সেটাও আলাদা আলাদা পোস্ট অফিসে। কীর্তিকা, খুব তাড়াতাড়ি জানার চেষ্টা করো যে এই মিসেস অরবিন্দ পোস্ট অফিসে কেন যায়, আর পুরো হিস্ট্রি বার করো। জানতে তো পারি যে পোস্ট অফিসে কেউ ওনাকে টাকা পাঠায়। ইয়েস স্যার। স্যার, পোস্ট অফিস থেকে জানতে পারলাম যে মিস্টার অরবিন্দের ওয়াইফ ফিক্স অ্যামাউন্টের একটা মানি অর্ডার নিত প্রত্যেক মাসে আরমান এক্সপোর্টের নামে। আরমান এক্সপোর্টস। আরমান এক্সপোর্টস। এই কোম্পানির হিস্ট্রি বার করছি স্যার। অবনী। ইয়েস স্যার। স্যার, স্যার এই কোম্পানিটা 8 বছর আগেই রেজিস্টার হয়েছিল। এর ওনারের নাম আরমান, কিন্তু স্যার এর আগে এই কোম্পানির কোনো রেকর্ড নেই। এমনকি 8 বছর আগে এই আরমানের কোনো এক্সিস্টেন্সও ছিল না। 8 বছর আগে প্লেনটা ক্র্যাশ করেছিল। 8 বছর আগে কোম্পানিটাও রেজিস্টার হয়েছিল। 8 বছর আগে এই মিসেস অরবিন্দর স্বামী উধাও হয়ে গেলেন, আর 8 বছর ধরে মিসেস অরবিন্দ মানি অর্ডারের মাধ্যমে টাকা পাচ্ছেন। 8 বেশ ইন্টারেস্টিং নাম্বার। এই 8 সবাইকে সংযুক্ত রেখেছে। যাকে মিট করা যাক ওই আরমানের সঙ্গে। মুখটা হয়তো পাল্টে গেছে, কিন্তু ওর অ্যাকশনস নয়। হয়তো আজও খুঁড়িয়ে হাঁটে এই আরমান ওরফে অরবিন্দ। আপনারা কারা? আর এখানে কি হচ্ছে? আরমান, আমরা সিআইডি থেকে এসেছি। আপনার কাছে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করব। সিআইডি? কিন্তু আমি কি করেছি? 2017 একটা চার্টার্ড ফ্লাইট হারিয়ে গিয়েছিল, মনে আছে আরমান? তাতে আপনি প্যাসেঞ্জার ছিলেন, তাই তো? কি বাজে কথা বলছেন? আমি কোনোদিন কোনো চার্টার ফ্লাইটে ট্রাভেল করিনি। মিথ্যে বলে কোনো লাভ নেই, সব প্রমাণ আমাদের কাছে আছে। কিন্তু হ্যাঁ, যদি সত্যি বলেন তাহলে শাস্তিটা একটু কম হতে পারে। আর তাছাড়া কি প্রুফ আছে আপনাদের কাছে? আপনার পা। আপনার পায়ের এই লোহার রডটাই তার প্রমাণ। এটাই আপনার পরিচয় হয়ে গেছে। মুখ আর নাম চেঞ্জ করলে কিছুই হয় না। আরমান ওরফে অরবিন্দ। আর কোনো প্রমাণ চাই নাকি তোমার অন্য পায়েরও ব্যবস্থা করে দেবো? হ্যাঁ, এখন তাড়াতাড়ি বল, বাকি দুজন কারা ছিল আর এখন কোথায় আছে? আরমান, এসব কি?
এভাবে হঠাৎ ডাকার মানেটা কি? এখানে টাকার কি দরকার ছিল? ফোনেই তো সব কথা বলতে পারতাম। কিন্তু আমরা তো ডিসাইড করেছিলাম যে দেখা করব না। ব্যাপারটাই এমন যে ডাকতে বাধ্য হলাম। তাড়াতাড়ি বলো কি বলতে চাইছো। কথা এটাই যে তোমাদের এই ইঁদুর বেড়ালের খেলাটা শেষ হয়ে গেল। অনেক পালিয়ে নিয়েছো, আর পালিয়ে কিচ্ছু হবে না। চলো চল। মানছি তুমি ওদের দুজনকে ধরার জন্য আমাদের সাহায্য করেছো, কিন্তু এর মানে এই নয় যে তুমি খুব সহজে বেঁচে যাবে, বুঝেছো? শালিনী দেবী, আপনি এখানে? আপনি তো সেদিন ওই থানার ভেতরে খুব ঝামেলা করছিলেন যেদিন আপনার বাবা হারিয়ে গিয়েছিলেন। হ্যাঁ, আপনি এদের সাথে আছেন? আমি শালিনী নই, মিতালি। ওই মেয়েটা ভীষণ ঝামেলা করেছিল। কেস রিওপেন হওয়ার চান্স ছিল। আমরা ওকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু আসলে তো ও ওনারই মেয়ে, তাই না? সৎ। কে আপনি? কে আপনারা? কি করছেন এখানে? আওয়াজ নয়, বলেছিলাম না মিডিয়া পুলিশের কাছে না যেতে। আগে তোর পাইলট বাবা গেল, এবার তুইও যাবি। সার্জারির পরে আমি ওর ফেসটা নিয়ে নিয়েছি, কারণ যাতে আমার উপরে কোনো দোষ না পড়ে, আর কেউ যেন না ভাবে যে বাবার সাথে সাথে মেয়ে কোথায় গায়েব হয়ে গেল। এবার পুরো ঘটনা বলো শুরু থেকে। আমরা হীরের চোরা কারবার করতাম এক জায়গা থেকে আরেক জায়গায়, বিশ্ব এয়ারলাইন্সের সেক্রেটারির সাহায্যে। আর এই জন্য তোমরা রমেশকেও মেরে ফেললে, যাতে করে তোমাদের চুরির ব্যাপারে ও মুখ না খোলে। আমরা ফ্লাইটের সিস্টেম প্ল্যানের ঊর্ধ্বে গিয়ে যাতায়াত করতাম, যাতে কোনো রকম রেকর্ড না থাকে, আর যদি কেউ সন্দেহ করে ধরা না পড়ি। একদিন পাইলট যুবরাজ আমাদের স্মাগলিংয়ের ব্যাপারে জানতে পারলেন। ফ্লাইট চলাকালীন উনি হিরে দেখে ফেলেছিলেন। ল্যান্ড করার পরেও সব কিছু এক্সপোজ করে দিত। আমরা ওকে ঘুষ দেওয়ার চেষ্টাও করেছিলাম। বলেছিলাম তোকে টাকা দিচ্ছি, তুই আর তোর মেয়ে অন্য কোনো দেশে গিয়ে সেটেল কর, অথবা আমাদের টিমের একজন হয়ে যা, অনেক টাকা রোজগার করবি। এমনকি এটাও বলেছিলাম যে প্লেন ক্র্যাশের বাহানা দিয়ে তুই নিজে লুকিয়ে পড়, যেরকম আমরা করি প্রতিবারের মতো। কিন্তু উনি মানতে চাইলেন না। উনি খুব সৎ ছিলেন। উনি বারবার বললেন যে নিয়ম থেকে সরবেন না। আমারও চাই হাফ। আমরা ওনার কফিতে বিষ মিশিয়েছিলাম। কফি খাওয়ার সাথে সাথে তার এফেক্ট হতে শুরু করলো। এসব কি হচ্ছে আমার? আমরা সব রকম কমিউনিকেশন সিস্টেম বন্ধ করে দিয়েছিলাম, যাতে কন্ট্রোল রুম থেকে কেউ যেন কিছু শুনতে না পায়। তারপর আমরা অটো পাইলট অ্যাক্টিভেট করে দিলাম, আর প্যারাশুটের সাহায্যে সবাই এক এক করে জাম্প করলাম, কারণ আমরা সবাই ট্রেন্ড স্কাই ডাইভার্স। সত্যি সত্যি প্লেনটা ক্র্যাশ করে গেল। সব কিছুটা আমাদের হিসেব মতো চলছিল, কিন্তু শেষ পর্যন্ত আপনারা আমাদের ধরেই ফেললেন। তোমরা তিনজনে নিজেদের মুখ বদলে ক্রাইমকে তো লুকিয়ে ফেলেছো, কিন্তু ক্রাইমকে যতই লুকানোর চেষ্টা করো, ক্রাইম কখনো লুকোয় না, সত্যি সামনে চলেই আসে। কি শালিনী দেবী, সত্যি তো? হ্যাঁ গার্গী, কিছু জানতে পারলে? হ্যাঁ স্যার, কিছু পেয়েছি, একটা অডিও ফাইল। শোনাও। বারবোজা, আয়ুষ্মান ঠিকই বলেছিল, আমাদের মধ্যে বিশ্বাসঘাতক আছে। বারবোজা, তুমি জিতে গেছো। তুমি আমার টিম ফ্যামিলিকে ভেঙে দিয়েছো। এখন আমাদের টিমে একে অপরকে আর কেউ বিশ্বাস করবে না। একজন আরেকজনের সঙ্গে লড়াই করবে, হয়তো মারাও যেতে পারে। এসিপি স্যার,